করোনা ডেঙ্গুর পর ভাইরাসজনিত জ্বরের হানা, লক্ষণ একই রকম হওয়ায় বাড়ছে সংশয়। শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। বাচ্চাটা জ্বর, কাশ, সর্দি, বুক দাবে গেছে। প্রায় 11-12 দিন থেকে 103-4 এরকম চলছিল। এক সপ্তাহ ধরে আপনার ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি। শরীর ব্যথা থেকে আমি ডক্টরের কাছে আসি, উনি আমাকে 3টা টেস্ট দেয়। ডেঙ্গু টেস্ট, করোনা টেস্ট, আদারাই যে টেস্টগুলো ছিল সবগুলোই করানো হয়েছে, কিন্তু কোনোগুলোই পজিটিভ না, সবই নেগেটিভ। কিন্তু জ্বরটা আসলে অনেক ভোগাইছে। আবহাওয়া পরিবর্তনই কারণ বলছেন চিকিৎসকরা। শেষ রাতে যাতে শীত বেশি না লাগে সেই জন্য ফ্যান এবং এসি এর বাতাস যেন সরাসরি মাথায় না পড়ে বা সরাসরি শরীরে না লাগে, সেটার একটা ব্যবস্থা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবশেষে শাহজালাল বিমানবন্দরে বসানো হলো RT-PCR ল্যাব। শনিবার থেকে পরীক্ষা শুরু। 24 ঘন্টায় 3500 করোনা টেস্ট। 2022 সালের মধ্যে দেশের 80% মানুষ পাবে টিকা। নিউ ইয়র্কে কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে অরেঞ্জের প্রতারিত গ্রাহকদের বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ। ইভেলির রাসেলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্টে হদিস নেই 19 কোটি টাকার। 3 কর্মকর্তা প্রত্যাহার। ভিআইপি গ্রাহককে দেয়া হয় এই টাকা, সিস্টেমে সমন্বয় করা হয়নি, দাবি ওই ব্যাংকের। ট্রাফিক পুলিশের ইচ্ছায় থামে গাড়ি। যানজট থেকে মিলছে না মুক্তি। মুখ থুবড়ে পড়েছে রাজধানীর রাস্তায় সিগন্যাল বাতি। রাষ্ট্রীয় সম্পদের অপচয়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে ভাইরাসজনিত জ্বর ও ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা। এদের লক্ষণ করোনা ও ডেঙ্গুর মতো হওয়ায় বাড়ছে সংশয়। আতঙ্কিত না হয়ে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেল্টার দাপটে দেশে যখন কোভিড-19 সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় ছিল, তখনই আসে ডেঙ্গুর থাবা। বর্তমানে কোভিড পরিস্থিতির উন্নতি হলেও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু। এর মধ্যে চিন্তার ভাঁজ ফেলছে ঠান্ডাজনিত নানা রোগ। হাসপাতালে ভিড় করা রোগীদের বড় একটি অংশের মধ্যেই দেখা যাচ্ছে পরীক্ষায় ডেঙ্গু কিংবা করোনা কোনোটাই শনাক্ত হয়নি, কিন্তু জ্বর সহ ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছেন কয়েকদিন ধরে। রোগের তীব্রতা থাকছে 4 থেকে 10 দিন পর্যন্ত। এক সপ্তাহ ধরে আপনার ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলোই ফেস করছি। আর এরপরে আর কি ডাক্তারের ডিটেলস বলার পরে আর কি ওষুধ বানিয়ে দিছে, টেস্ট দিছে। টেস্টে কোনো কিছুই ধরা পড়ে না, স্বাভাবিক জ্বর ঠান্ডা। ডেঙ্গু টেস্ট, করোনা টেস্ট, আদারাই যে টেস্টগুলো ছিল সবগুলোই করানো হয়েছে, কিন্তু কোনোগুলোই পজিটিভ না, সবই নেগেটিভ। কিন্তু জ্বরটা আসলে অনেক ভোগাইছে, অনেক কষ্ট হয়েছে। অফিস থেকে যাওয়ার পরে কাজের শেষে গোসল করার পরে আমার জ্বর আসে। ব্যথা ছিল, এই কারণে শরীর ব্যথা থেকে আমি ডক্টরের কাছে আসি, উনি আমাকে 3টা টেস্ট দেয়। আমার রিপোর্ট স্বাভাবিক আছে, এখন ডাক্তার দেখবে, উনি যা সাজেস্ট করবে। চিকিৎসকরা বলছেন সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই বেড়ে গেছে সাধারণ জ্বরে আক্রান্তের হার। এর পেছনে ঋতু পরিবর্তনকেই কারণ বলে মনে করেন চিকিৎসকরা। একসময় প্রচণ্ড গরম পড়তেছে, আবার শেষ রাত্রে দেখবেন যে ঠান্ডা পড়ে যাচ্ছে। এই ওয়াইড ভেরিয়েশন অফ টেম্পারেচারের জন্য অপরচুনিস্টিক যে কিছু ভাইরাস আছে, সেই ভাইরাসগুলো আমাদেরকে বেশি পরিমাণ আক্রান্ত করছে। প্রতি বছরেই এই সিজনে শরতের শেষে এবং হেমন্তের শুরুতে এই প্রবণতা থাকে। আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন মৌসুম পরিবর্তনের এই সময়ে সবার মধ্যে সতর্কতা অবলম্বন করা উচিত। শেষ রাতে যাতে শীত বেশি না লাগে সেই জন্য ফ্যান এবং এসি এর বাতাস যেন সরাসরি মাথায় না পড়ে, সেটার একটা ব্যবস্থা করতে হবে। যার হয় সেই জন্য অন্যান্য মেম্বারদের কাছ থেকে একটু দূরে সরে থাকে। নিজে থেকেই কোনো ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক না খাওয়ারও পরামর্শ চিকিৎসকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও দেখা দিয়েছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিশুরাই বেশি আক্রান্ত হওয়ায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
দিনাজপুরে বেড়েছে জ্বর সর্দি সহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগ শিশু। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 150 শয্যার অরবিন্দ শিশু হাসপাতালে আরও 25টি শয্যা বাড়িয়েও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। এম আব্দুর রহিম মেডিকেল ও জেনারেল হাসপাতালে ঠান্ডা জ্বরে আক্রান্ত 200 রোগী ভর্তি রয়েছে। বাচ্চাটার জ্বর, কাশ, সর্দি, বুক দাবে গেছে। প্রায় 11-12 দিন থেকে 103-4 এরকম জ্বলছিল। তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এ নিয়ে আমরা পাচ্ছি। কিছু কিছু রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি চেম্বারে, কিছু কিছু রোগী হাসপাতালে ভর্তি করতেছে। এদিকে আক্রান্তদের মধ্যে করোনা সংক্রমণ না থাকায় উদ্বেগের কিছু নেই বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেন আমরা দেখছি ছোট বাচ্চাদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাচ্ছে, জ্বর 101 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা করোনা বা ডেঙ্গু হয়তো বা না, কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যেটা আসলে কোন ভ্যারাইটির ভাইরাস। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর। শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে RT-PCR মেশিনে করোনা টেস্ট করতে পারবেন প্রবাসীরা। এরই মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। বিকেলে ল্যাব বসানোর স্থান পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ল্যাবে 24 ঘন্টায় 3 থেকে 3500 নমুনা পরীক্ষা করা যাবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স, সেটি যোগান দেয় আমাদের প্রবাসী শ্রমিকেরা। কিন্তু মহামারী করোনায় কাজ হারিয়ে দেশে আসেন বহু শ্রমিক। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলে কাজে ফেরার সুযোগ পান তারা। কিন্তু বিমানবন্দরে দ্রুত করোনা টেস্ট করার সুযোগ না থাকায় কয়েকটি দেশের সত্য ছিল বসাতে হবে RT-PCR ল্যাব। দ্রুত কার্যকরের দাবিতে আন্দোলন বিক্ষোভ করেন প্রবাসীরা। ল্যাব বসানোর দায়িত্ব কারা পাবে, বিমানবন্দরে কোথায় বসবে, এই নিয়ে চলে টানাপোড়েন। খবর শেষে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের 2 সপ্তাহের বেশি সময় পর বৃহস্পতিবার বসছে RT-PCR ল্যাব। শনিবার থেকে শুরু হবে করোনার টেস্ট। স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যাব বসানোর স্থান ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, 6টি ল্যাবে বসবে 12টি মেশিন। 24 ঘন্টায় করোনা টেস্ট করা যাবে 3 থেকে 3500। যেখান থেকে ল্যাব স্যাম্পল কালেকশন করা হবে সেটাও তৈরি হয়ে যাবে, এবং যেখানে মেশিন বসবে এবং টেস্ট হবে সেই জায়গাটিও রেডি হয়ে যাবে। এখানে মোট 12টি মেশিন বসতে পারবে এবং সেই 12টি মেশিনে টেস্ট হবে। আনুমানিক আমি যা জানতে পারলাম তাতে 3 থেকে 3500 টেস্ট 24 ঘন্টা করা সম্ভব হবে। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, সম্প্রতি যে শ্রমিকেরা অস্থায়ী ল্যাবে টেস্ট করে দুবাই গেছেন তারা কোনো সমস্যায় পড়েছেন কিনা। এই বিষয়ে আমার কাছে নলেজ নাই। বিমান অথরিটি বলতে পারবে যে তারা কি ছাড় পেয়েছে কি পায় নাই। এয়ারলাইন থেকে কোনো ইনফরমেশন আসে নাই, তাহলে আমরা ধরে নিতে পারি হয়তোবা ছাড় পেয়েছে। RT-PCR বসাতে সম্প্রতি 7 প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় সরকার। এদের মধ্যে একটি বাদ পড়ে, বাকি 6টি প্রতিষ্ঠান বসাবে RT-PCR ল্যাব। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাব তার কাছে। তমাল। হ্যাঁ রিচার্ড, RT-PCR বসাতে যে অবকাঠামো নির্মাণ কাজ সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি যদি বলি যে অফিসিয়ালি কিন্তু সেটি আসলে সন্ধ্যার পরে শেষ হয়ে যায়। আপনাকে জানা রেখে যে আজকে মূলত অবকাঠামো নির্মাণের কাজ শেষ হওয়ার পরে আগামীকাল সকালে মূলত যে RT-PCR মেশিনটি রয়েছে সেটি কিন্তু বসবে, এবং সেই মেশিনগুলো বসার পরে আগামীকাল দুপুরে মূলত আসলে কর্মকর্তারা পরীক্ষামূলক যে টেস্ট সেটি কিন্তু করবেন, এবং শনিবার থেকে মূলত আসলে অফিসিয়ালি যে বিদেশগামী রয়েছেন তারা মূলত যে RT-PCR মেশিনের টেস্ট সেটি কিন্তু তারা কিন্তু করতে পারবেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে অনেক কিন্তু মানুষজন রয়েছেন যারা মূলত আসলে সবাই বাইরেই যাবেন, কিন্তু কেনাডা কিন্তু সবাই আসলে 48 ঘন্টার মধ্যে যে করোনা টেস্ট সেটি কিন্তু তারা করেছেন। এবং অনেক দেশ রয়েছে যারা বলেছে যে প্লেনে ওঠার আগ দিয়ে মূলত আসলে সেটি করতে হয় এবং করতে হবে, এবং সেই সব দেশের যে মানে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু পূরণের জন্য কিন্তু মূলত আসলে এই RT-PCRটি বসানো হয়েছে। এবং আপনাকে জানা রেখেছি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এসেছিলেন সেখানে দুপুরের পরে তিনি কিন্তু বলেছেন যে 6টি মেশিন মূলত বসছে, এবং এই 6টি যে ল্যাব, এই 6টি ল্যাবে কিন্তু মোট 12টি মেশিন কিন্তু বসবে, এবং প্রতিদিন কিন্তু 3500 কিন্তু পরীক্ষা করা সম্ভব হবে। এবং আপনাকে জানা রেখে সেটি হচ্ছে যে এই যে RT-PCR মেশিন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে যেহেতু আমাদের শ্রমবাজার রয়েছে অনেক দেশের সঙ্গে, এবং সেই যে শ্রমবাজার, এই শ্রমবাজারের এবং আমাদের যে ভাবমূর্তি সেটি যাতে ক্ষুণ্ণ
ভিন্ন না হয় সেখানে কিন্তু কেটি মূলত বসানো হয়েছে। এবং কেটি মূলত এই কারণে যে যদি কোনো শ্রমিক আজকে করোনা টেস্ট করে গেল, সে যদি বাহিরে করে সেটি, এবং সেটা যদি ওই দেশে যাওয়ার পরে সেটা যদি আসলে ভুল রিপোর্ট আসে, তাহলে কিন্তু আমাদের যে শ্রম বাজার রয়েছে, আমাদের যে বৈদেশিক ভাবমূর্তি রয়েছে, সেটি কিন্তু ক্ষুণ্ণ হবে। এই কারণে মূলত সরকারের সিদ্ধান্তে মূলত সেটি আসলে তৈরি করা হয়েছে এবং সেটি কিন্তু শনিবার থেকে মূলত চালু হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রিচার্ড। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। বিশ্বব্যাপী সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে এ পণ্যটিকে বৈশ্বিক সামগ্রী ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2022 সালের আগস্টের মধ্যে 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। বুধবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে সরকার প্রধান বলেন, দ্রুত প্রত্যাবাসন শুরু না করলে নিরাপত্তার ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা সংকটে নাকাল গোটা বিশ্ব। ভ্যাকসিনেশন কার্যক্রমে পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক, তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। মূল আয়োজনের ফাঁকে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আয়োজিত হয় হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-19 শীর্ষক ভার্চুয়াল সম্মেলন। বিশ্ব নেতাদের মহামারী অবসানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। উচ্চ পর্যায়ের এই অনলাইন বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধারণকৃত ভিডিও বার্তায় নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, মানুষের জীবিকা ও জীবন বাঁচিয়ে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে তার সরকার। We are planning to vaccinate 20 million people per month until 80% of our population is vaccinated by August 2022. এ সময় ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দিতে হবে। To guarantee universal access, local production of vaccines by developing countries and LDCs that have the capacity must be allowed. পরে রোহিঙ্গা সংক্রান্ত উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের সব চেষ্টার পরও সাড়া দেয়নি মিয়ানমার। Sadly, our efforts uprooted Myanmar nationals. Returning home to Myanmar has not generated any tangible outcome yet. Till today, not a single one of them could go back to their homeland. মিয়ানমারের বর্তমান সামরিক পরিস্থিতি প্রত্যাবাসন ইস্যুতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সত্যিকারের উদ্যোগ প্রয়োজন। Delaying this crucial problem jeopardizes our collective security. গাম্বিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন সহ ওআইসির প্রতিনিধিরা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা তুলে ধরেন বৈঠকে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ, চীন ও রাশিয়ার সহায়তা চেয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেস হোটেল, ম্যানহাটান, নিউ ইয়র্ক। ই কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের প্রতারিত গ্রাহকদের বিক্ষোভে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। একই সঙ্গে তারা অর্থ আত্মসাতে জড়িতদের শাস্তির দাবি জানান। ই কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের প্রতারিত গ্রাহকরা বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। তারা মানববন্ধনের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পরে মৎস্য ভবন এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়ার কথা জানায় পুলিশ। ভায়োলেন্ট হয়ে ওরা সবাই মিলে চায় যে সচিবালয়ের দিকে যাবে, তো আমাদের যতটুকু ফোর্স ছিল তৎক্ষণাৎ ওদেরকে আমরা মৎস্য ভবনের দিকে মানে এইদিকে বাধা দিই, ওরা মৎস্য ভবনের দিকে যায়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অর্থ আত্মসাতে জড়িত পুলিশ কর্মকর্তা সোহেল সহ দায়ীদের বিচারের দাবি জানান। আমি যশোর থেকে আসছি, মানে অরেঞ্জ থেকে আমি কিছু পণ্য কিনছিলাম যা বিগত 4-5 মাস ধরে
কোনো পণ্য পাই না কিংবা কোনো প্রশাসনের কোনো হস্তক্ষেপের জন্য আমরা এখানে একত্রিত হয়েছে। টাকার জন্য চাপ দিতেছে, এখন কি করব? আমি তো কোথাও কোনো টাকা নাই। আমি কোনো বিনিয়োগ করিনি, আমি পণ্য কিনেছি, আমি 6.5 লক্ষ টাকার পণ্য কিনেছি। গত 16 আগস্ট ইঅরেঞ্জের প্রতিষ্ঠাতা সোনিয়া মাহাজাবিন 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি থানায় ইভ্যালির প্রধান নির্বাহী রাসেলের বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় 3 দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। গুলশান থানায় মামলায় 3 দিনের রিমান্ড থাকা অবস্থায় ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার আরও একটি মামলা দায়ের করা হয়। শোন অ্যারেস্ট দেখানো হয় তাকে। সেই মামলায় 1 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হয় রাসেলকে। এ সময় আবারও 5 দিনের রিমান্ড চাইলে বিচারক 3 দিনের মধ্যে যে কোনো একদিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত 16 সেপ্টেম্বর ইভ্যালির রাসেল ও তার স্ত্রীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে র্যাব। হাতের ইশারা, বাঁশের লাঠি আর বাঁশি দিয়েই চলছে ট্রাফিক পুলিশের কাজ। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। মুখ থুবড়ে পড়েছে ঢাকার যানজট নিরসনে 2 সিটি কর্পোরেশনের নেয়া স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। নাজমুস সালেহীর রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত রাস্তা বিজয় সরণি। যানবাহন নিয়ন্ত্রণে 4 রাস্তার এই ডাইভারশনে চারদিকেই আছে সিগন্যাল পোস্ট, আছে রঙিন বাতি, কিন্তু এসব ডিজিটাল সিগন্যাল বাতির সবগুলোই নষ্ট। ফলে অন্যতম এই রাস্তায় হাতের ইশারা আর বাঁশের লাঠির সাহায্যেই যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন ট্রাফিক পুলিশ। সিগন্যাল জলে দেখেন ওদিকে যাওয়ার জন্য ধরে আছে লাঠি এখানে। একটা সিগন্যাল অনেক সময় দিয়ে রাখে আর একটা সারে কম। অথচ ঢাকার যানজট নিরসনে 2012 সাল থেকে 19 সাল পর্যন্ত 3 ধাপে 110টি পয়েন্টে 24 কোটি টাকা খরচ করে বসানো হয় প্রায় 3000 স্বয়ংক্রিয় রঙিন বাতি, যার প্রায় সবগুলো এখন মৃত। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, ম্যানুয়াল পদ্ধতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। আমি হাত দেখাচ্ছি, তারপর হাতের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। ইঞ্জিনের সামনে যে দাঁড়াইতে হয়, পুরাই ঝুঁকিপূর্ণ। আমাদের অনেকে আহত হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনার কারিগরি প্রস্তুতি ছাড়াই নেওয়া হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প। কে এগুলিকে চালু করবে, কে এগুলিকে প্রতিদিন মেনটেন করবে, ডিজাইন করবে, সেই লোকগুলিও সংস্থান না রেখে জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করেছি। সিগন্যাল বাতিগুলো কারিগরিভাবে পরিচালনার দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশন সম্মত হয়েছে। পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে তাদের যতটুকু নিয়ন্ত্রণ পুলিশ বিভাগের হাতে থাকা দরকার ঠিক ততটুকু তাদেরকে দেয়া হবে। তবে এর সুফল পেতে কতদিন অপেক্ষা করতে হবে তার সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। মৃত এই লাইটগুলোকে সচল করার উদ্যোগ না নিয়ে আরও একটি আধুনিক প্রযুক্তির প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স সিগন্যাল, যার খরচ ধরা হয়েছে এই প্রকল্পের থেকেও আরও 30 থেকে 40 গুণ বেশি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভল্ট থেকে 19 কোটি টাকা উধাও হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল গত সোমবার ব্যাংকটির শাখায় গিয়ে এমন তথ্য পান। এ ঘটনায় 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ার পর একজন ভিআইপিকে এই টাকাটা দেয়া হয়েছে। গেল সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা পরিদর্শনে যায়। নিয়ম অনুযায়ী শুরুতেই ভল্ট পরিদর্শন করেন তারা। কাগজে কলমে গুলশান শাখার ভল্টে 31 কোটি টাকা দেখানো হলেও পরিদর্শক দল সেখানে পায় 12 কোটি টাকা। তাৎক্ষণিকভাবে বাকি টাকার বিষয়ে কোনো জবাব দিতে পারেননি প্রধান কার্যালয় সংলগ্ন এ শাখার দায়িত্বশীল কর্মকর্তারা। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ব্যাংকের সবগুলো শাখা পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের জানায়, ব্যাংকিং আওয়ারের পর বড় অঙ্কের টাকা একজন ভিআইপি গ্রাহককে দেয়া হয়েছিল। আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহক এই ক্ষেত্রে আমরা করে থাকি, হয়তো এখানে অ্যামাউন্টটা একটু বড়, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু আমরা এই ধরনের কাজ করে থাকি। এটা কিছুটা ব্যাংকিং নিয়মের ব্যর্থ হলেও গ্রাহকের স্বার্থ বিবেচনা করে, কাস্টমার রিলেশন বিবেচনা করে এই ধরনের কাজ আমরা করে থাকি। যেটা আপনারা বলতে চাচ্ছেন, এখানে এই ধরনের কোনো চুরি বা আত্মসাৎ এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি। পরের দিন সকালে যখন বাংলাদেশ ব্যাংক আসছে, ওই টিমের উপস্থিত ওই চেক ডেবিট করে এই টাকাটা সমন্বয় করা হয়েছে। যারা চাবির দায়িত্বে ছিলেন গুলশান ব্রাঞ্চে, তাদেরকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট টিম দিয়ে একটা তদন্ত টিম করা হয়েছে। এভাবে ব্যাংক থেকে কাউকে টাকা দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে এই বিশ্লেষক বলছেন, ঘটনার মূল কারণ অনুসন্ধান করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। যে ব্যাংকিং সিস্টেমে এই ধরনের গরমিল বা এই ধরনের যে ভল্টে জালবাজি হওয়ার যদি সিস্টেমস যদি টোটালি ফাংশন করে,
এটা হওয়ার কথা নয় এবং বাংলাদেশে খুব বেশি ঘটনা অ্যাটলিস্ট রিপোর্টেড না। বাংলাদেশ ব্যাংক এবং কনসার্ন ব্যাংক ইমিডিয়েটলি ল এনফোর্সিং এজেন্সি এবং বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সিকে ইনভলভ করা উচিত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে ব্যাংকিং আওয়ারের বাইরে কেন গ্রাহককে টাকা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। লিখিত জবাব পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে ইউনিয়ন ব্যাংকের বিরুদ্ধে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আইসিসির নিয়ম অনুযায়ী আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দলকে 6 দিনের কোয়ারেন্টাইন করতে হবে। তবে ওমানের বায়োবাবল থেকে সরাসরি চার্টার্ড ফ্লাইটে দুবাই গেলে কোয়ারেন্টাইন আইন শিথিল হতে পারে বলে মনে করেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে ইনজুরি পুনর্বাসন অংশ হিসেবেই নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম ইকবাল, জানিয়েছেন চিকিৎসক। আপাতত আমাদের কাছে যেটা ইনফরমেশন আছে, ওমানের এখান থেকে নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে, সবাইকে ভ্যাকসিনেশন সম্পন্ন করতে হবে এবং ওখানে আমরা যতটুকু জানি যে 24 ঘন্টার একটা কোয়ারেন্টাইন পিরিয়ডের কথা বলা আছে। 6 দিনের কোয়ারেন্টাইনের একটা নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। কিন্তু যে দলগুলো বাবল টু বাবল ট্রান্সফার হয় তাহলে সেক্ষেত্রে তাদের 6 দিনের কোয়ারেন্টাইন মওকুফ হতে পারে। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা এই পুনর্বাসন প্রক্রিয়ার কিন্তু একটা অংশ। এই খেলার মধ্যে বোঝা যাবে যে আসলে স্কিল এবং অন্যান্য বিষয়েও কতটুকু নিজেকে ম্যানেজ করতে পারছে এবং এই খেলার ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা ওর পরবর্তী চিকিৎসার ব্যাপারে চিন্তা করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা ডেঙ্গুর পর ভাইরাসজনিত জ্বরের হানা, লক্ষণ একই রকম হওয়ায় বাড়ছে সংশয়। শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। আবহাওয়া পরিবর্তনই কারণ বলছেন চিকিৎসকরা। 2022 সালের মধ্যে দেশের 80% মানুষ পাবে টিকা। নিউ ইয়র্কে কোভিড-19 সম্মেলনে প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে অরেঞ্জের প্রতারিত গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। ইভেলি রাসেলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।